16 এপ্রিল রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কওমি সনদ বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠক, পক্ষে বিপক্ষে আলেম ওলামাদের অবস্থান। কোরীয় উপদ্বীপে উত্তেজনা চরমে, উত্তরের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ বলছে দক্ষিণ কোরিয়া। নাম পাল্টালেও ভাড়া কমায়নি সিটিং সার্ভিস, গণপরিবহন সংকটের নগরবাসীর ভোগান্তি। শিক্ষা পদ্ধতি সংস্কার ছাড়াই সরকারি স্বীকৃতির ফলে কওমি পাঠ্যক্রমে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না বলে মনে করছেন শিক্ষাবিদেরা। এদিকে কওমি মাদ্রাসাকে জঙ্গিবাদের আস্তানার দাবি করে সারা দেশে একমুখী মাদ্রাসা শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। দাবি আদায়ে সারা দেশে আন্দোলনের হুমকিও দিয়েছে সংগঠনটি। সরকারি স্বীকৃতির প্রতিবাদ করেছে কওমিপন্থী আলেমদের একটি পক্ষ। হেফাজতে ইসলামীর অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মালেক হালিম সহ দেশের 510 মাদ্রাসা প্রধান ও ইসলামী সংগঠনের নেতা যৌথ বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ, শীর্ষ আলেমদের অন্ধকারে রেখেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এক বিবৃতিতে তারা দাবি করেন, দেওবন্দের 8 মূলনীতিতে কওমি ধারায় সরকারি স্বীকৃতি না নিষিদ্ধ। এই বিতর্কের মধ্যেই রোববার সনদ বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠক হয়েছে চট্টগ্রামে। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফির নেতৃত্বে এই বৈঠক হয়। বলবেন যে আহলে সুন্নাত আল জামায়াতকে কি আপনি রাজনৈতিক সংগঠন বলবেন? না, আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমি রাজনৈতিক সংগঠন বলবো না। এটা হচ্ছে একটি বিশ্বাস এবং প্রক্রিয়াগত তফাৎ। মুসলমান সকলেই ইমানদার, সকলেই প্র্যাকটিসিং, সকলেই নিবেদিত প্রাণ, কিন্তু মনের বিশ্বাস এবং প্র্যাকটিসের মধ্যে কিছু তফাৎ আছে। এই জন্যই ওনারা সম্প্রদায় আলাদা। কিন্তু আমি যেহেতু রাজনীতি করি এবং রাজনৈতিক নেতারা সকলের সঙ্গে মেলামেশা করতে বাধ্য, সামাজিক সুসম্পর্ক বজায় রাখা এবং শান্তি বজায় রাখার জন্য। এটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আমি বললাম। আমরা এটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে জেনারেল ইব্রাহিম আপনার মন্তব্য শোনার আগে আমি একটু জনাব আব্দুর রহমানের কাছে যেতে চাই। জেনারেল ইব্রাহিম, যেমনটি বলছিলেন যে ভোটের রাজনীতিতে এটি কিরকম প্রভাব ফেলবে সেটি তার সেই মুহূর্তে সিদ্ধান্তে দেখা যাবে, কিন্তু আপনারা কি মনে করছেন? রহমান ভাই, আপনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আছেন, আপনার কাছে কি এটা মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অপপ্রচার বা প্রচার চালানো হয়েছে যে আওয়ামী লীগ একটি নির্দিষ্ট ধর্ম বা আদর্শের এগেইনস্টে কাজ করে আসছে, তা থেকে অনেকটাই মুক্ত হতে যাচ্ছে আওয়ামী লীগ? আপনারা এরকম মনে করছেন কিনা? যেটিকে বেগম জিয়াও বলছেন যে আওয়ামী লীগ আসলে ধর্ম নিয়ে রাজনীতি করছেন। এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। যারা আব্দুর রহমান, বিরতির আগে আপনার কাছে যে প্রশ্ন করেছিলাম সেটিকে আমি একটু অন্যভাবে করতে চাই। হেফাজতে ইসলামীর সাথে আপনাদের যে সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে বা আওয়ামী লীগের যে সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে, তা আর আওয়ামী লীগের রাজনীতির জন্য তা সুখকর হচ্ছে কিনা, ভালো হচ্ছে কিনা, এবং আপনারা সেটি পছন্দ করছেন কিনা? না, আমি আপনাকে কথাটি তো বলেছি যে হেফাজতের সঙ্গে যেই বৈঠকটি বা তাদের একটি শিক্ষা কার্যক্রমকে স্বীকৃতি প্রদানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আর বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক দল, এটা আপনাকে আগেও বলেছি। আর আমি মনে করি যে আমার রাজনৈতিক আদর্শ, আমার রাজনৈতিক ভাবনা, আমার রাজনৈতিক বিশ্বাস, আমার স্বাধীনতার মূল্যবোধ, আমার চেতনাবোধ, আমার অসাম্প্রদায়িক রাজনীতি, আমার প্রগতিশীল রাজনীতির সেই ভাবাদর্শকে আমি অক্ষুণ্ণ রেখে এবং সেই জায়গাটিতে কারো সঙ্গেই কোনো আপোষ না করে, যেহেতু একটি নির্বাচনমুখী দল আমরা, সেহেতু আমরা সর্বস্তরে জনগণের ভোট প্রত্যাশা তো অবশ্যই করতে পারি। সুতরাং সেই জায়গায় শুধুমাত্র সুনির্দিষ্ট করে একটি সম্প্রদায়ের সাথে ভোটের রাজনীতি কি না, এই ব্যাপারটিকে আমার মনে হয় এইভাবে দেখা ঠিক হবে না। যদি আপনার একটু ধৈর্য থাকে তাহলে আমি একটা কথা বলি যে অনেক সময় কৌশলগত অবলম্বনও রাজনীতিতে থাকে, এমনকি ধর্মীয় বিশ্বাসবোধেও থাকে। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি যখন করেন,
তখন কাফের মুশরিকরা যখন তারা বলছিল যে তুমি যে আল্লাহর প্রেরিত রসুল এটি আমরা মানি না, এবং তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিল যে যারা আমার নবীকে রাসূল হিসাবে স্বীকৃতি দেয় না তাদের সাথে কোনো সন্ধি হবে না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিন্তু তিনি কলম দিয়ে বলেছিলেন যে কোথায় আপত্তি, বলে আপনি যে আল্লাহর রসুল এটা মানে না, বললে আমার কাছে কলম দাও, কলম দিয়ে নিজেই কেটে দিয়েছিলেন। এবং আপনি নিশ্চয়ই মনে রাখবেন তারপরও সেই চুক্তিটি হয়েছিল, এবং চুক্তি হওয়ার বহুদিন পর যখন মক্কা বিজয় করেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিন্তু বিনা রক্তপাতেই সেই মক্কা বিজয় তিনি করেছিলেন। সুতরাং আজকে আমি মনে করি যে একটি সম্প্রদায়ের বা একটা ধর্মীয় রাজনৈতিক চিন্তাভাবনা বলেন, ধর্মীয় অনুশীলনের জায়গা থেকে বলেন, যার যার ধর্মবিশ্বাস থেকে তিনি তা করবেনই। এর সঙ্গে রাজনীতিকে আমরা গুলিয়ে নিতে চাই না, এবং আমরা মনে করি ধর্মের জায়গায় থেকে তার অনুশীলন, তার পরিচর্যা, তার সংরক্ষণ, তার চর্চা, এগুলো সকল ধর্মের মানুষই করবার এই রাষ্ট্রে অধিকার আছে। সুতরাং সেই বিবেচনায় আমি মনে করি যে আমার দল এবং আমার রাজনীতির বিশ্বাসবোধের জায়গা থেকে আমি এখনো আপোষহীন হয়েই আগামী এই সমাজ প্রগতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই বাংলাদেশকে সমৃদ্ধির পথে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকল স্তরের, সকল শ্রেণীর, সকল পেশার, সকল জায়গার মানুষেরই ভোট চাই। এবং জেনারেল ইব্রাহিম, আওয়ামী লীগের সাথে হেফাজতে ইসলামীর মতো দলগুলির সম্পর্ক এতদিন ধরে যে আওয়ামী বিরোধী রাজনীতির যে ধারাটি আসছে, যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ইসলাম বিরোধী দল বা হিন্দুদের জন্য ভালো দল, সেইগুলি বলার ক্ষেত্রে যেমন আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, দেশে উলুধ্বনি শোনা যাবে, শাখা সিঁদুর পড়তে হবে সবাইকে, ফেনী পর্যন্ত ইন্ডিয়া নিয়ে যাবে, এই যে রাজনীতি পপুলিস্ট, এই রাজনীতিটা থেকে আপনাদেরকে একটু দূরে রাখবে কিনা, বা যারা এটি করতেন তাদেরকে একটু দূরে রাখবে কিনা, আমি যদি নিজেকে সংশোধন করি। জেনারেল ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এবং সালাম পুনরায় দিয়ে আসসালামু আলাইকুম বলে আমি শুরু করছি। অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আমি সম্মানিত জনাব আব্দুর রহমান ভাইয়ের একটি বাক্যের একটা অংশ নিলাম হাতে, আপনার প্রশ্নটা রাখলাম, উত্তর দিব। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল যখনই হবে তখন ওনারা অবশ্যই কৌশল অবলম্বন করবেন যাতে করে সবচেয়ে বেশি ভোট ওনারা আহরণ করতে পারেন। এবং একটি প্রবাদ বাক্য আছে ইংরেজিতে, ইন লাভ অ্যান্ড ওয়ার এভরিথিং ইজ ফেয়ার, অথবা ইন লাভ অ্যান্ড ওয়ার নাথিং ইজ আনফেয়ার। এবং ইলেকশন বা ভোটটি একটি যুদ্ধ, এই যুদ্ধ বাংলাদেশের রেওয়াজ হয়ে গেছে নাথিং ইজ আনফেয়ার। তো আওয়ামী লীগ যদি হেফাজতে ইসলাম বা ওনাদের অনুসারী বা কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক শুভাকাঙ্ক্ষী বা অভিভাবক গার্জিয়ানদের ভোটটা ওনাদের তহবিলে চান, তার জন্য তো আওয়ামী লীগ চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। এবং আওয়ামী লীগ যদি বুদ্ধি খাটায় এই পদক্ষেপটা নিয়ে থাকেন তাকে অভিনন্দন জানাবো। তবে কথাটা সত্য, যেই নিয়মে সম্মানিত জনাব মুফতি আহমদ শফিকে তেতুল হুজুর বলা হয়েছে, বিদ্রুপ করা হয়েছে, কটাক্ষ করা হয়েছে, শত শত টক শোতে তাকে অপমান করা হয়েছে, কওমিদেরকে তির্যকভাবে নিন্দা করা হয়েছে, এই মনের বেদনাটি এই একটি মাত্র মাস্টার্সের স্বীকৃতির মাধ্যমে মুছে যাবে কিনা আমি জানি না। আমি প্রার্থনা করি আল্লাহ যেন সকল বিভেদ এবং মনের কষ্ট সকলের মন থেকে মুছে দেন, আমাদের দেশটাকে শান্তিপূর্ণ করেন। এখন আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি হলো যে ইন্ডিয়া নিয়ে যাবে, ফেনীর দক্ষিণ হবে, উলুধ্বনি হবে ইত্যাদি। এটা নিয়ে আমি আপনাকে ইয়েসও বলতে পারবো না, নো বলতে পারবো না। তবে আমি শুধু, যেহেতু আপনি একটুখানি খোঁচা দিছেনই, উত্তরটা আমি দিতে চাই। বাংলাদেশে এখন যে আগ্রাসন চলছে এটার নাম আমি আমার ভাষায় বলতে চাই উই পোকার আক্রমণ। উই পোকা যেমন একটা ঘরে ঢুকে আলমারির তক্তা খেয়ে ফেলে, দরজার চৌকাঠ খেয়ে ফেলে এবং একদিন হঠাৎ করে ধাপাস করে পড়ে যায়, আমি মনে করি আমাদের দেশের ভিতরেও এই উই পোকার রাজনৈতিক এবং বিদেশ নীতির আক্রমণ চলছে। এটার ব্যাখ্যাতে বেশি যেতে চাই না। তবে আমি মনে করি বেগম জিয়ার সঙ্গে যারা ছিলেন সেই মহলের ভোটটি আওয়ামী লীগ যেন পায়, অন্তত নিদেন পক্ষে মিনিমাম ভোট আওয়ামী লীগকে দেখ বা না দেখ, নির্বাচনের আগে যেন হেফাজতে ইসলাম নতুন কোনো ইস্যু নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তা গরম না করে এর একটা বন্দোবস্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা 14 দলীয় জোট করেছেন, এটাই সকলে বলাবলি করছে, সকল পত্রিকায় এসেছে। জেনারেল ইব্রাহিম, আপনাকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ জনাব আব্দুর রহমান, আপনাকেও এই ড্রেসপেকে এই মুহূর্তে নিচ্ছি একটি বিরতি।
কোরীয় উপদ্বীপের সংকটের মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে এই পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার। সিউল জানিয়েছে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয় ক্ষেপণাস্ত্রটি। তবে এটি কি ধরনের ক্ষেপণাস্ত্র ছিল তা নিশ্চিত করা যায়নি। সম্প্রতি বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জানুয়ারিতে দেশটির ৫ম পরমাণু পরীক্ষা চালায়। হুমকি মোকাবেলায় কোরিয়া উপদ্বীপে বিমানবাহী রণতরী পাঠিয়েছে ওয়াশিংটন। জবাবে পিয়ংইয়ং জানিয়েছে হামলা মোকাবেলার জন্য প্রস্তুত তারা। কোরীয় উপদ্বীপের সংকট নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের অধ্যাপক ডক্টর মহসিন পাটোয়ারি। ডক্টর মহসিন পাটোয়ারি, উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দক্ষিণ কোরিয়া গিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার সাথে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফরকে কতটা তাৎপর্যপূর্ণ মনে করছেন আপনি এই পরিস্থিতিতে, ডক্টর মহসিন পাটোয়ারি? এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে ওই পেনিনসুলাতে আমেরিকান নৌবহর কার্ল ভিনসনের যাওয়া এবং নর্থ কোরিয়ার যে মিসাইল টেস্ট করছে, এতে করে যে একটা টেনশন ক্রিয়েট হয়েছে, এই টেনশনে সাউথ কোরিয়া ইজ ভেরি নার্ভাস ইন এ সেন্স। সাউথ কোরিয়া তো জানেন যে নর্থ কোরিয়ার যে আর্টিলারি রেঞ্জের মধ্যে, সুতরাং এটা যদি একটা কনফ্লিক্ট ওখানে লেগে যায় এবং আমেরিকা যদি ওখানে কোনো নিউক্লিয়ার স্ট্রাইক করে, এই কনফ্লিক্ট লাগলে সিউল could be potentially devastated. সুতরাং সাউথ কোরিয়া ইজ ভেরি কনসার্ন। এই জন্য যে ভাইস প্রেসিডেন্ট ওখানে গিয়েছেন তাদেরকে বলার জন্য, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে যা কিছু হয় আমেরিকা তাদের পাশে দাঁড়াবে এবং তাদেরকে সাহায্য করবে হোয়াট এভার ওয়ে আমেরিকা ক্যান। এটা এর জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়ার সাউথ কোরিয়ার যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন, রাজনৈতিক বিশ্লেষক আছেন, তারা খুব দাবি করছেন, বিশেষ করে 2 দিন আগে উত্তর কোরিয়া যে অস্ত্রের যে প্রদর্শনী করেছে তারপরে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে এর শক্ত জবাব দেওয়ার জন্য বিশ্ব রাজনীতিবিদদেরও তারা বলছেন, রাষ্ট্রনায়কদেরকে, যে উত্তর কোরিয়াকে সমুচিত একটি জবাব দেওয়ার জন্য। দক্ষিণ কোরিয়া আসলে কি চাচ্ছে? দক্ষিণ কোরিয়া কি চাচ্ছে যে উত্তর কোরিয়ার উপর মার্কিন যুক্তরাষ্ট্র কোনো স্ট্রাইক করুক? মুখে কথা না বলে কোনো শক্ত জবাবের কথা বারবার তারা বলছেন। এটা আমার ধারণা দক্ষিণ কোরিয়াতে এটা কিন্তু ডিভাইডেড অপিনিয়ন আছে। একটা পলিটিক্যাল গ্রুপ এটা সেভাবে চাচ্ছে যে রাইট যারা, আর একটা পলিটিক্যাল গ্রুপ নেগোসিয়েশনের পক্ষে বলছে। আমরা তো জানি সাউথ কোরিয়াতে ইলেকশন হতে যাচ্ছে, এখানে যারা একটা পার্টি মোটামুটি একটা আলোচনার জন্য তারা বলছে, কারণ এটা তো আমি যেটা আগেই বললাম যে বিরাট একটা ডেঞ্জারাস ব্যাপার এখানে। কিন্তু এখানে যদি অল আউট ওয়ার লেগে যায়, এখানে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল will perish in both sides. So এটা নেতৃত্ব বললে হবে না, আর আমেরিকার নিজের স্ট্র্যাটেজি দেখতে হবে। অল আউট ওয়ারে গেলে নোবডি উইল উইন। আপনারা তো দেখেছেন যে চাইনিজ ফরেন মিনিস্টার যে কথা বলছে, যদি অল আউট ওয়ার হয় কোরিয়ান পেনিনসুলাতে, তবে কোনো সাইড জিতবে না, কারো জেতার সম্ভাবনা। আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কথা বলি, কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, হাউস অফ সিনেটে যারা এই মার্কিন পররাষ্ট্র নীতির ব্যাপারে যারা মতামত দিবেন বা যারা অনুমোদন দেবেন, তাদের এই মুহূর্তে মনোভাব কি? আসলে তারা কি উত্তর কোরিয়া একটি যুদ্ধ চাচ্ছেন? অলমোস্ট একটি যুদ্ধে আছে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়াতে। এই মুহূর্তে কি উত্তর কোরিয়াতে তারা আরেকটি যুদ্ধ চাচ্ছেন কিনা? এখানেও মোস্টলি অপিনিয়ন ডিভাইডেড। কিছু কিছু লোক বলতেছে সমুচিত শিক্ষা দেওয়া উচিত, তার মানে স্ট্রাইক করা, আবার কেউ বলতেছে না আলোচনার মাধ্যমে যাওয়া উচিত। তবে এই ধরনের বিরাট একটা সিদ্ধান্ত নিতে গেলে কংগ্রেসের পারমিশন লাগবে আর কি। এটা এখন তো ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মিট করতেছে, দে আর ট্রাইং টু ডেভেলপ স্ট্র্যাটেজি হাউ টু ডিল উইথ দিস স্ট্যান্ড অফ। এটা একটা স্ট্যান্ড অফ হয়ে গেছে, এখন দুই পক্ষেরই মোটামুটি প্রেস্টিজের মতো আর কি হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে তো আপনারা দেখলেন যে নর্থ কোরিয়া কিরকম ডিফাইন্ড, তারা একটা মিসাইল টেস্ট করছে, যদিও এটা ফেল হয়েছে এবং তারা ডিটারমাইন্ড। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অলমোস্ট সব বিষয়ে কোনো না কোনো জরিপ হয়। এরকম কোনো জরিপ হয়েছে কিনা যে জরিপের মধ্যে এই যুদ্ধে অংশগ্রহণ করা বা এখানে স্ট্রাইক করার ক্ষেত্রে মার্কিন জনগণ আসলে কি মনে করে? তারা এটি চাচ্ছে না চাচ্ছে না এরকম? এই মুহূর্তে এটার উপরে আমি কোনো অ্যাওয়্যার না যে এরকম কোনো জরিপ হয়েছে আর কি। এই মুহূর্তে আমি এটা সম্পর্কে জানি না আর কি। অধ্যাপক ডক্টর মহসিন পাটোয়ারি, আপনাকে অনেক ধন্যবাদ। এর স্পিকে একটি বিরতি নিচ্ছি।
বিআরটি পরিবহন মালিক সমিতির অভিযানে সিটিং সার্ভিস নাম ব্যবহার বন্ধ হলো, নেওয়া হচ্ছে আগের ভাড়ায়। অভিযানের ভয়ে অনেক মালিক সড়কে গাড়ি না নামানোয় সংকটে পড়েছে নগরবাসী। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী আসিফ জামান। আসিফ জামান, নগরবাসীর সংকটের কথা সারাদিনই আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, আমাদের অন্য সহকর্মীরা আমাদেরকে বলছিলেন। এই সময় এসে সেই সংকট কমেছে কিনা, নগরবাসী ঘরে ফিরতে পারছেন কিনা? আসিফ জামান। সংকট কমানোর জন্য যে ধরনের পরিবহন বা যত পরিবহনের দরকার ছিল সে পরিমাণ পরিবহনের ব্যবস্থা কিন্তু হয়নি। অর্থাৎ যে বাস মালিকেরা আজকে বাস চালানো বন্ধ রেখেছিলেন তারা কিন্তু বাস নামিয়েছেন এমনটি না। তবে যে সকল যাত্রীরা এখানে অপেক্ষায় ছিলেন, অর্থাৎ আমি এই মুহূর্তে আছি ফার্মগেট এলাকায়, যারা অপেক্ষায় ছিলেন মূলত বিকেল 4টা বা 5টার পর থেকে, যারা অফিস শেষ করে এখানে এসে দাঁড়িয়েছিলেন, একটা পর্যায়ে তারা কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য পরিবহনের সংকুলান না হয় বা উঠতে না পারার কারণে তারা পায়ে হেঁটে অনেকে রওনা দিয়েছেন এমনটি দেখেছি, বা অনেকে গলি পথে রিক্সা যোগে যাওয়ার চেষ্টা করছিলেন। এ ধরনের ব্যবস্থা আমরা যাত্রীদেরকে নিতে দেখেছি এবং প্রত্যেকের কণ্ঠেই কিন্তু মোটামুটি অভিযোগ ছিল যে তারা কাঙ্ক্ষিত সুফল যেটি আশা করছিলেন, যে সিটিং সার্ভিস বন্ধ হওয়ার কারণে তারা যে সুফলটি পাবেন, যে যত্রতত্র থেকে বাসে উঠে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন, সেটি তারা পাননি, বরঞ্চ তার চেয়ে বেশি ভোগান্তিতে তারা পড়েছেন। তো বিষয়টি নিয়ে আমি পরিবহন মালিক সমিতির যিনি সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ, তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছিলেন যে বেশ কিছু বাসের নিয়ম কানুন বহির্ভূত কিছু অতিরিক্ত বিষয় সংযোজিত ছিল, যেমন ক্যারিয়ার ছিল বা অ্যাঙ্গেল লাগানো ছিল। তো তারা সেটি মূলত খোলার জন্য আজকে গ্যারেজ বা ওয়ার্কশপে নেয়ার কারণে আজকে সেই বাসগুলো সড়কে ছিল না। তো এই অভিযোগ, এই উত্তর আসলে খুব বেশি যাত্রীদেরকে নিশ্চিত করেনি যে এই ভোগান্তি থেকে তারা খুব দ্রুতই পরিত্রাণ পাবেন। যে ভোগান্তি আজকে তৈরি হয়েছে, তো সেই ভোগান্তি লাঘবের জন্য এই উত্তরটি আসলে তার কাছে যথেষ্ট ছিল না। তবে তিনি যেটি বলেছেন যে নিয়মের মধ্যে পরিবহন ব্যবস্থাটিকে নিয়ে আসার জন্য এই অভিযান কিন্তু চলমান থাকবে এবং সেটি যতদিন লাগে। তিনি এরকমটি বলেছেন যে 1 মাস বা 2 মাস লাগুক, এর পরেও যদি পরিবহনকে নিয়মের মধ্যে আনা সম্ভব হয় তবে সেটি হবে এই অভিযানের সার্থকতা। যেমন আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।